নদী একসাথে মিলে আপনার অলকানন্দা নাম নিয়ে এটা প্রবাহিত হয়ে যাচ্ছে বিষ্ণুপ্রয়াগ থেকে। ঢুকে গিয়ে ইচ্ছা আছে এখানকার তপ্তকুণ্ডে স্নান করার। তো জামা কাপড় পুরো খোলা হয়ে গেছে, এইবার স্নান করতে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, স্নান করলে কিন্তু আপনার গায়ের সমস্ত ব্যথা চলে যাবে। এটা নাকি নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে 31শে অক্টোবর 2023 আর এখন আমরা আমাদের ভীমতলা থেকে যাচ্ছি বদ্রীনাথের দিকে। কালকে আমরা বদ্রীনাথের গোটা রাস্তাটা কভার করিনি, বলেছিলাম যে আমরা মাঝপথে কোনো একটা জায়গায় হল্ট করবো, কেননা শরীরটা খুবই ক্লান্ত বলে একটানা তুঙ্গনাথ যেমন কালকে আমরা যাইনি, তুঙ্গনাথের ট্রেকটা ক্যান্সেল করেছিলাম। আর সেই সাথে আমরা বদ্রীনাথেরও অত লম্বা জার্নিটা করবো না, একটু রেস্ট নেবো বলে আমরা ভীমতলায় হল্ট নিয়েছিলাম। আর আজকে আমরা এখন ভীমতলা থেকে সকালবেলা 9:40 বাজে এখন স্টার্ট করে দিয়েছি। যাওয়ার পথে আমরা যোশী মঠের কাছে নরসিংহ মন্দির আছে একটা, সেখানে আমরা ভিজিট করব, একবার হল্ট নেব। সেই মন্দিরটা এখান থেকে প্রায় ভীমতলা থেকে 40 কিলোমিটার দূরে হবে। তো প্রবাবলি আপনার এই 2.5 থেকে 3.5 ঘন্টা মতো লাগবে। তো তার মধ্যে আমরা পৌঁছে যাব সেখানে। তো এখন চলুন সেখানে যাই। তো আমরা এখন যাওয়ার পথে একটা গরুর গঙ্গা মন্দির পড়ে, সেই গরুর গঙ্গা মন্দিরের কাছে নেমেছি। তো মন্দিরটা আপনার ওই ওপর থেকে ঢুকেছি আমরা, ঢুকে ওইখানে আর একটা মন্দির ছিল লক্ষ্মীনারায়ণের, সেই মন্দিরটা দর্শন করলাম আমরা। আর এরপর আমরা এখানে আর একটা মন্দির আছে, সেই মন্দিরটাতে এসছি। এরপর এখান থেকে নিচের দিকে একদম নদীর পাড়ে আর একটা মন্দির আছে, সেই মন্দিরের কাছে আমরা যাব। তো চলুন, এখন চলে এসেছি আপনার গরুর গঙ্গা মন্দিরের কাছে। এই সিঁড়িটা অতিক্রম করেই নিচে হচ্ছে এখানে গরুর গঙ্গা মন্দির, আর পেছনেই নদী বয়ে যাচ্ছে, আর পাশেই রয়েছে এখানে গরুর গঙ্গার মন্দির। তো আমরা একবার নদীর পাড়টা গিয়ে দেখি ঘুরে আসুন। এই যে নদী দেখতে পাচ্ছেন, আর নদীর সামনেই হচ্ছে এই যে গরুর গঙ্গা মন্দির, আর এর পেছনেই হচ্ছে এই গঙ্গা নদী। এখানে অনেক জায়গায় লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে এখানে যে পড়ে থাকা নুড়ি পাথর দিয়ে মানুষ, সেই আমরা আগে যখন ছোটোবেলায় এক ধরনের খেলা খেলতাম যে গুটি সাজানো, এরকম গুটি সাজানোর মতোই কিছু সাজানো আছে। এটা হয়তো এখানকার কিছু ট্রেডিশন হবে। তো এখানে নদীর পাড়ে অনেক জায়গাতেই এরকমভাবে ট্র্যাডিশনালি গুটিগুলো সাজানো রয়েছে, পাথরগুলোকে, জানি না কিসের জন্য। তো আমিও চলুন সাজাবো এরকম পাথর, সাজিয়ে নিজের মনস্কামনা চাইব। এই দেখুন, আমি একটা সাজিয়েছি, প্রথমে এইটা ছিল, তার পাশে আমি এইটা সাজিয়েছি। এটা এবার আমি সাজিয়ে এখানে রেখে গেলাম, আমার স্মৃতি হয়ে রইলো এখানে। তো চলুন এবার এখন আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। তো আমরা এখন চলে এসেছি আপনার যোশী মঠে নরসিংহ মন্দিরের কাছে। তো এখান থেকে আমরা এখন সিঁড়ি বাড়াবো, ঠাকুরের কাছে পুজো দেবো। এখানে মন্দিরের পাশে এরকম অনেক পুজোর ডালা নিয়ে বহু মানুষ বসে আছে, আর এই হচ্ছে আপনার নরসিংহ মন্দির।
আমার পেছনে যে এটা বাড়িটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি সাধারণ বাড়ি নয়। এই বাড়িটা কিন্তু আদি শঙ্করাচার্যের প্রাচীন গদির বাড়িতে স্থাপিত রয়েছে। তো সেইটাই আমরা এখন ঘুরে দেখব। তো চলুন ভেতরটা যাওয়া যাক। এই হলো আপনার আদি শঙ্করাচার্যের গদি। তো বন্ধুরা, আমরা এখন আছি কিন্তু যোশীমঠের নরসিংহ মন্দিরের কাছে। নরসিংহ মন্দির কিন্তু বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ ভগবান, আর এই মন্দিরটা তাকেই নিয়োজিত। আর এই মন্দিরেই কিন্তু বদ্রী বিশালকে নিয়ে এসে রাখা হয় শীতকালে। তিনি এখানে গোটা শীতের সময়টা এই মন্দিরেই অধিষ্ঠান করেন বদ্রী বিশাল। আর এই নরসিংহ মন্দিরের কিন্তু একটা বিশেষত্ব আছে, যে কথিত আছে যে কলিযুগের শেষে কিন্তু এই অঞ্চলে বিরাট একটা ধস আসবে এবং ধস আসে এই রাস্তাটাকে বন্ধ করে দেবে, বদ্রীনাথ যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। এবং এটা তখন হবে যখন আপনার নরসিংহ মন্দিরের নরসিংহ ভগবানের ডান হাতটা নিচের দিকে পড়ে যাবে। লক্ষ্য করে দেখা গেছে যে নরসিংহ ভগবানের ডান হাতটা কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছে। এবং এটা বিজ্ঞানীরাও পরীক্ষা করে দেখেছেন যে এই যোশীমঠ এলাকাটা কিন্তু খুবই ধসপ্রবণ এলাকা। এর আগেও আপনারা খবরে বিভিন্ন সময় পড়েছেন যে যোশীমঠে ভূমিধস হচ্ছে, যোশীমঠে ফাটল দেখা দিচ্ছে এইসব অঞ্চলে। আর এই ঘটনাটা তখনই ঘটবে যখন নরসিংহ ভগবানের হাতটা, ডান হাত নিচের দিকে পুরোপুরি নেমে আসবে। এটা ধীরে ধীরে ঘটনাটা ঘটছে এবং যখন এই ঘটনাটা ঘটবে তখন বদ্রীনাথ যাওয়ার রাস্তা কিন্তু ভূমিধসের দ্বারা বন্ধ হয়ে যাবে এবং কলিযুগের অন্ত হবে, কলিযুগ শেষ হয়ে যাবে। এবং তারপর যখন সত্যযুগের আবির্ভাব হবে, সত্যযুগে কিন্তু বদ্রীনারায়ণ আবার আবির্ভূত হবেন, সেটা ভবিষ্য বদ্রী রূপে এই যোশীমঠ থেকে আরও 20 কিলোমিটার দূরে তিনি অধিষ্ঠান করবেন। তো এই ছিল এখানকার যোশীমঠের নরসিংহ মন্দিরের বর্ণনা। এরপর আমরা এখান থেকে চলে যাব বদ্রীনারায়ণের দিকে। তো চলুন এখন আমরা ওই পথেই যাই। তো আমরা এখন চলে এসেছি বিষ্ণুপ্রয়াগের কাছে। তো আমরা বিষ্ণুপ্রয়াগের যে স্পটটা সেইখান থেকে দেখব। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই পথ ধরে এখন সিঁড়ি দিয়ে নিচে নামার রাস্তা আছে, তো আমরা আস্তে আস্তে ওইদিকে নামছি। চলুন।
তো বন্ধুরা, আমি এখন এসেছি বিষ্ণুপ্রয়াগে চলে এসেছি। বিষ্ণুপ্রয়াগ এটা আপনার সি লেভেল থেকে প্রায় 4500 ফিট উচ্চতায় অবস্থিত, আর এটা আপনার উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে পড়ছে। আর বিষ্ণুপ্রয়াগ কিন্তু হচ্ছে আপনার অলকানন্দা আর ধৌলি গঙ্গার সঙ্গম স্থল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার অলকানন্দা রিভার, আর এই দিকে পেছন দিকটা রয়েছে আপনার ধৌলি গঙ্গা। এই দুটো গিয়ে মিলছে, এই যে লাইনটা গিয়ে মিলছে, এই লাইনে দুটো নদী একসাথে মিলে আপনার অলকানন্দা নাম নিয়ে এটা প্রবাহিত হয়ে যাচ্ছে বিষ্ণুপ্রয়াগ থেকে। এটা আমাদের 5টা প্রয়াগের মধ্যে একটা প্রয়াগ। এটা প্রথম প্রয়াগ, কিন্তু সবচেয়ে বেশি উচ্চতায় অবস্থিত এটা ফার্স্ট প্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা যাব বদ্রীনাথের উদ্দেশ্যে। এখান থেকে বদ্রীনাথ আর 32 কিলোমিটার মতো পথ, তো সেটা আমরা এবার এখন চলে যাব। তো চলুন যাওয়া যাক। তো বদ্রীনারায়ণের মন্দিরে যাওয়ার পথে এখন দুপুর হয়ে গেছে, খুব জোর খিদে পেয়ে গেছে। সেই জন্যে আমরা এই পথের ধারে একটা হিম সরোবর বলে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি। সেই রেস্টুরেন্টে এসে আমরা এখন খেতে বসেছি। এখানে আজকে আমরা এখন খিচুড়ি পেয়ে গেছি, কালকের মতো আজকেও খিচুড়ি দিয়ে খাবার সারব। খিচুড়ি আমার খুব ফেভারিট খাবার, সকলেরই প্রায়। সেই খিচুড়ি দিয়ে আজকে খাবার সারব, খিচুড়ি আর আলু জিরে। এখানে 1 প্লেট খিচুড়ির দাম নিয়েছে 150 টাকা, আর আলু জিরে হচ্ছে 160 টাকা করে প্লেট। এবার দেখা যাক 150 টাকার মতো খিচুড়ি সেটা কিরম খেতে হয় খিচুড়িটা, চলুন দেখি। তো খেয়ে দিই খিচুড়িটা একবার কীরকম। খিচুড়িটা একটু নুন বেশি আছে, কালকের রাতে ভালো লাগে, একটু নুনতা আছে কালকের থেকে ভালো। তোমাদের কেমন লাগছে খিচুড়িটা? তোমার? খারাপ নয়, ভালো, ঠিক আছে। সবাই বলেছে খিচুড়ি ওকে, নুনটা একটু বেশি কিন্তু ওভারঅল ঠিক আছে।
তো আমরা এখন চলে এসেছি বদ্রীনাথ মন্দিরের কাছে। তো এইটা হচ্ছে বদ্রীনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। মার্কেটের উপর দিয়ে এখন আমি যাচ্ছি। মার্কেটের ধারে ধারে সব চারিদিকে দোকান আছে, যেরকম অন্যান্য 4-5টা তীর্থস্থানে সকল তীর্থস্থানে থাকে, এরকমটা এখানেও হয়ে আছে। তো আমরা এখন চলে এসেছি বদ্রীনাথ মন্দিরের এন্ট্রান্স গেটের কাছে। এই যে হচ্ছে সেই এন্ট্রান্স গেট। এই এন্ট্রান্স গেট দিয়ে ঢুকবো। পাশেই রয়েছে আপনার অলকানন্দা রিভার। এই অলকানন্দা রিভার ক্রস করে সামনেই হচ্ছে বদ্রীনারায়ণ মন্দির। মন্দির মন্দির আর পাশ দিয়ে পেয়ে চলেছি অলকানন্দা রিভার। তো গরম করছেন কি বলি আমি জানি এখনই মন্দিরের ভেতরে ঢুকে যাব। ঢুকে গিয়ে ইচ্ছা আছে এখানকার তপ্তকুণ্ডে স্নান করার। তো তপ্তকুণ্ডে স্নান করব, তার প্রস্তুতিও নিয়ে এসেছি। এখন জানি না তপ্তকুণ্ডে, এখানে তো ভালোই ঠান্ডা আছে, আর তপ্তকুণ্ডের জল কীরকম থাকে। সবাই বলছে গরমই থাকবে, কীরকম থাকে গিয়ে দেখছি। চলুন দেখা যাক। এসে গেছি বদ্রীনাথ মন্দিরের সামনে। ওই সামনে হচ্ছে বদ্রীনাথ মন্দির। আমরা এখানে চলে এসেছি তপ্তকুণ্ডের কাছে। এখানে স্নান করব। এখানে জামা কাপড় জমা রাখবো। জামা কাপড় জমা রেখে এখানে জামা কাপড় জমা রেখে তারপরে স্নান করব, করে আবার জামা কাপড় পরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। জামা প্যান্ট খুলে রেডি হতে আরম্ভ করে দিয়েছি তপ্তপ্রাণীতে স্নান করবো বলে। এইবার এখন জামা প্যান্টগুলো একটা ব্যাগে রাখবো, রেখে এক্ষুনি যাবো স্নান করতে। নিয়ে এসেছি, এখানে সব জামা কাপড়গুলো জমা রাখছি, রেখে যাবো। জামা কাপড়গুলো খোলা হয়ে গেছে, এইবার স্নান করতে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা এখানে, এগুলো এখানে বেঁধে রেখে এবার আমি যাচ্ছি স্নান করতে। চলুন। এখন আমরা তপ্তকুণ্ডে যাচ্ছি চান করতে। প্রচন্ড ঠান্ডা, দেখা যাক কি হয়। কিরকম ঠান্ডা বলছো বলো? ভালো ঠান্ডা আছে, যথেষ্ট ঠান্ডা, কিন্তু জল কিন্তু খুব গরম। এটা কিন্তু ফুল রেডি যাওয়ার জন্য। রেডি তো? হ্যাঁ রেডি। ব্যাস চলো। এখানে কিন্তু এরকম অনেকগুলো কুণ্ড আছে, সেরকম যে কোনো কুণ্ডে আপনি স্নান করতে পারবেন। যে কোনো কুণ্ডে, সব কুণ্ডেই কিন্তু গরম জল। তপ্তকুণ্ডে এসে গেছি দাদারা। এখান থেকে বালতি করে গরম জল তুলে নিলাম। এই জল কিন্তু খুব গরম, জল কিন্তু খুব গরম। জল খুব গরম, কিন্তু চান করলে কিন্তু আপনার গায়ের সমস্ত ব্যথা চলে যাবে, এটা নাকি বিশ্বাস করা হয়। তো আমরা ট্রেকিং করার ফলে কিন্তু গায়ে হাত পায় খুবই ব্যথা। এখন দেখা যাক এই জলে চান করছি, জলটা গায়ে ব্যথা যায় কিনা। জলটা কিন্তু খুবই গরম। এখানে বিবেকদা চান করছে আর হট স্প্রিংয়ে, আর পাশেই কিন্তু দেখুন তীব্র গতিতে বয়ে যাচ্ছে অলকনন্দা রিভার। আর ওখানে বিবেকদা অলরেডি চান করা শুরু করে দিয়েছে। কিরকম জল? প্রচন্ড গরম, বলছিলাম তো আমি, প্রচন্ড গরম জল। आप लोग उधर खड़े
বন্ধুরা, আমরা এখন বদ্রীনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। পুরাণ মতে মনে করা হয় যে এখন যেখানে এই মন্দিরটি আছে সেখানে নাকি একসময় আগে ছিল বেরি গাছের বন, মানে যাকে সংস্কৃত ভাষায় বলা হয় বদ্রিকা বন। আর শ্রী বিষ্ণু একবার এখানে তপস্যা করতে মগ্ন হন এবং তিনি যখন তপস্যায় মগ্ন হন তখন মা লক্ষ্মী তাকে এখানকারই প্রকৃতির প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করার জন্য বেরি গাছের রূপ ধারণ করে তাকে এই প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করেন শ্রী বিষ্ণুকে। আর শ্রী বিষ্ণু ছিলেন এই বেরি বনের অধিপতি বা প্রভু, অর্থাৎ এই বদ্রিকা বনের নাথ। সেইখান থেকেই এই নামটি উৎপন্ন হয়েছে বদ্রীনাথ। একসময় যখন আমাদের দেশে বৌদ্ধ ধর্ম খুব প্রসার লাভ করে তখন অনেকে মনে করেন যে 8ম শতাব্দী পর্যন্ত এখানে নাকি একটা বৌদ্ধ মন্দির ছিল। পরবর্তীকালে আদি শঙ্করাচার্য এটিকে হিন্দু মন্দিরে পরিণত করেন। এই মন্দিরটার বাইরের দিকের গঠনশৈলী আর উজ্জ্বল রং দেখলে অনেকটা মনে হতে পারে যে কোনো বৌদ্ধ মঠের মতোই মনে হতে পারে। 17শো শতাব্দীতে গাড়োয়ালের তৎকালীন রাজা মন্দিরটির স্থাপত্যকে আরও বড় করে বানান, কিন্তু 1803 সালে ভয়াবহ এক ভূমিকম্পে এই মন্দিরের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। পরে জয়পুরের মহারাজা মন্দিরটি নতুন করে নির্মাণ করেন। এই বদ্রীনাথ মন্দির সম্বন্ধে আরেকটা বিশেষ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এই বদ্রীনাথ মন্দিরটি আমাদের ভারতের উত্তর প্রান্তে অবস্থিত হলেও এই মন্দিরের প্রধান পুরোহিত প্রথাগতভাবে নির্বাচিত হয়ে থাকেন সুদূর দক্ষিণ ভারতের কেরালার মালায়ালি সম্প্রদায়ভুক্ত কোনো একজন পুরোহিত। শুনলে একটু অবাক লাগছে? অবাক হওয়ার কিছুই নেই, এটাই ফ্যাক্ট। এইবার আমরা এই বদ্রীনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করব, তবে বদ্রীনাথ মন্দিরের ভেতরে আপনার ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য মন্দিরের ভেতরটা আপনাকে দেখাতে পারবো না। তো এখন আপাতত আমি নিজেকেই দেখতে হবে, আর আপনাদেরকে বদ্রীনাথ দর্শন করতে গেলে আপনাকে নিজেকেই আসতে হবে। মন্দিরের ভেতরে ঠাকুরের গর্ভগৃহের ছবি দেখানো সম্ভব নয়, তাই জন্যে এখন এখানে আমি রাখছি। আমি মন্দিরের ভেতর থেকে দর্শন করে এসে তারপর আপনাদের সাথে কথা বলবো। তো আমরা বদ্রীনারায়ণ মন্দিরের এখন বাইরে দাঁড়িয়ে আছি। আমাদের মন্দিরের দর্শন হয়ে গেছে। এখানে মন্দিরের বাইরের যে স্ট্রাকচারটা দেখছিলাম ওটা হচ্ছে মন্দিরের বাইরের কাঠামোটা, ওটার পরেও মূল মন্দিরে ওটা বলা যেতে পারে একটা গেট টাইপের। ওইটা অতিক্রম করার পরে এই পেছনেই এই দেখতে পাচ্ছেন এন্ট্রান্স, লোক ঢুকছে, ঢুকে এইটা হচ্ছে এন্ট্রান্স গেট। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল মন্দির, এটা হচ্ছে এখানকার মূল মন্দির। এর মধ্যেই বদ্রীনারায়ণের মূর্তিটি রয়েছে। আর এখানে দুটো লাইন আছে, একটা সর্বসাধারণের জন্য এমনি লাইন আছে বিনামূল্যে, আর যারা পূজা দিতে চান, পূজা অর্ঘ্য নিবেদন করতে চান, পূজা দিতে চান, অঞ্জলি দিতে চান, এরকম বিভিন্ন ভোগের জন্য এরকম বিভিন্ন এখানে ব্যবস্থা আছে। সেইগুলোর জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, কেটে আলাদা করে লাইন দিতে হয়। এখানে
মন্দির কমপ্লেক্সটার মধ্যে অনেকগুলো মন্দির আছে ছোট ছোট, আর এখানে সন্ধ্যা আরতিও হয়। সেই মন্দিরগুলো একে একে সবই আপনাদেরকে দেখালাম। আর তার সাথে সাথে সন্ধ্যা আরতিও ওখানে হচ্ছে, সেগুলো সবকটা আপনাদের তুলে ধরলাম। এরপরে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। কালকে সকালবেলা আমরা এখান থেকে যাব মানাগ্রাম থেকে ওখান থেকে বসুধারা ওয়াটারফলসের জন্য ট্রেকিং আরম্ভ করব। তো তখন সেইটাও আপনাদেরকে সামনে তুলে ধরব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী পর্বে থাকবে আমাদের মানাগ্রাম থেকে বসুধারা ওয়াটারফলস অব্দি ট্রেক করে যাওয়ার এক সুন্দর অভিজ্ঞতার গল্প। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন আর ট্রাভেলার্স ডায়েরি উইথ সৌরভ। ধন্যবাদ।